স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছেন জবাব চায় বাংলা। জবাব চায় বাংলার এই স্পেশাল এপিসোডে আমি কিশলয় ময়ূকের হয়ে আর জবাব চাইব। আজ বাংলা জবাব চাইবে এ বাংলার মুখ্যমন্ত্রী কি নিজের দায়িত্ব ভুলে গিয়েছেন? এ বাংলার মুখ্যমন্ত্রী কি নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, নাকি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছা করে হিংসায় উস্কানি আর প্ররোচনা দিচ্ছেন? জবাব চায় বাংলা। জবাব চায় বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যখন বলছেন যে আমি কি করব লক্ষ লক্ষ লোক এসে গেলে, তখন এ বাংলার একটা অংশ দাউ দাউ করে জ্বলছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছে, বাংলার মানুষ আপনাকে ওই সিটে বসিয়েছে। জবাব চায় বাংলা, আপনি নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ কেন? জবাব চায় বাংলা, আপনি কেন উস্কানি দিচ্ছেন? জবাব চায় বাংলা, আপনি কেন এ রাজ্যের আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছেন? ছবি দেখাবো। আজ সকাল থেকে বেলডাঙ্গায় যা হলো তা ন্যাক্কারজনক, লজ্জাজনক। ছবি দেখাবো। প্রথমে বেলডাঙ্গার রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে, আগুন জ্বালিয়ে গুন্ডামি হয়েছে। জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, গোটা জাতীয় সড়ক বন্ধ, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, মানুষ যেতে পারছে না। জাতীয় সড়কে গুন্ডামি হচ্ছে, জাতীয় সড়কে মারধর হচ্ছে, গুন্ডামি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আপনি? কোথায় আপনার পুলিশ? প্রথম ছবি দেখুন। গোটা একটা রাস্তা বন্ধ করে দেওয়া হলো সকাল থেকে, একাধিক সাংবাদিকের সঙ্গে অসভ্যতা হলো, রেল অবরোধ করা হলো, আগুন জ্বালানো হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বেরিয়ে আমি বলতে বাধ্য হচ্ছে, আই এম সরি, আপনি মিষ্টি মিষ্টি কথা বলে মিথ্যে বলবেন আর বাংলার মানুষ বাহ 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 মুখ্যমন্ত্রী করবেন? আপনি ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ বুঝে গিয়েছে নয় আপনি ব্যর্থ, আর নয়তো আপনি উস্কানি দিয়ে ইচ্ছে করে এই পরিস্থিতি সৃষ্টি করছেন। পরের ছবি জবাব চায় বাংলায় দেখাবো কিভাবে রাস্তা অবরুদ্ধ করে গোটা একটা এলাকাকে বন্ধ করে রাখা হলো গুন্ডামি করে। কারণ কি? একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বললেন যে SIR এর জন্য নাকি এমনটা হচ্ছে। কেন মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী? কেন মিথ্যে বলছেন আপনি? জবাব চায় বাংলা। জবাব চায় বাংলা, আজকে রাস্তা অবরোধ কেন হয়েছে? জবাব চায় বাংলা, পরিযায়ী শ্রমিকের মৃত্যু কেন হয়েছে? জবাব চায় বাংলা, আজকে রেল অবরোধ কেন হয়েছে? জবাব চায় বাংলা, কেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে? জবাব চায় বাংলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? জবাব চায় বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? জবাব চায় বাংলা, মুখ্যমন্ত্রী যেভাবে সাংবাদিকদের আক্রমণ করেন, সেইভাবে নিজের রাজ্য যখন অশান্ত হয় তখন কেন ডিফেন্ড করতে পারেন না? জবাব চায় বাংলা, রেল অবরোধ হয়ে যে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে, সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? জবাব চায় বাংলা, রাস্তা অবরুদ্ধ হয়ে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যে রোগীরা সমস্যায় পড়ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? রেল অবরোধের ছবি দেখুন। কত মানুষ এই লোকাল ট্রেনে করে গুরুত্বপূর্ণ কাজে এক জায়গা থেকে এক জায়গায় যান, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? জবাব চায় বাংলা।
জবাব চায় বাংলা। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ব্যর্থ হয়েছেন? কিন্তু সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডেঞ্জারাস ভয়ঙ্কর খেলা খেলছেন? জবাব চায় বাংলা। জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি বাংলার মানুষকে নিয়ে, বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করছেন নিজের ভোট সিকিউর করতে? জবাব চায় বাংলা। আজকে আপনি যা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে একটাই কথা বলা যায়, এটা উস্কানি ছাড়া আর কি হতে পারে? ব্যর্থতার থেকে অনেক গুণ উপরে গিয়ে আজকে আপনি উস্কানির পর্যায়ে নেমে এসেছেন। উস্কানি দিচ্ছেন হিংসার ক্ষেত্রে। মানুষ বলছেন, বাংলার বিরোধীরা বলছেন। প্রথম বক্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এক একটা শব্দ, এক একটা স্টেটমেন্ট, এক একটা লাইন ভালো করে শুনুন প্রিয় দর্শক, বুঝুন আপনার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই শব্দগুলো বলে আসলে কি মানে করতে চাইছেন, কি খেলা খেলতে চাইছেন, আমাকে আপনাকে ব্যবহার করে আসলে কি করতে চাইছেন। এই বক্তব্যের প্রত্যেকটা শব্দ আর জবাব চায় বাংলার দর্শকদের শুনতে বলবো। দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি কি শুনেছেন নিজে নিজে কি বলেছেন? আপনি শুনেছেন? কানে গিয়েছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে প্রশ্ন করছি, আপনি বলছেন আজকে জুম্মাবার, আজকে এমনটা হয়েছে, ক্ষোভ হওয়া স্বাভাবিক। আপনি জাস্টিফাই করছেন জুম্মাবারে হিংসা হওয়া স্বাভাবিক। প্রতি শুক্রবার করে এ বাংলার মানুষকে কি ভয় ভয় থাকতে হবে যে স্বাভাবিক আজকে একটা কিছু হয়ে যেতে পারে, স্বতঃস্ফূর্তভাবে একটা কিছু হয়ে যেতে পারে? মুখ্যমন্ত্রী, আপনি কি বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যেটা বলছেন সেটা আপনি যদি সত্যি মিন করেন, আপনাকে আমি আরও একবার এই বাইকটা আমি আরও একবার শোনাবো শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কারণ আমি জানি উনি ফলো করেন রিপাবলিক বাংলা, তাই জন্য উনি বলতে পারেন যে আমরা কি খবর চালাই কি চালাই না। উনি তো বলেন আমাদের সাংবাদিকদের দেখে, আমি যখন প্রশ্ন করেছিলাম কি সলায়, উনি তো বলছিলেন যে এই তোমরা ওই, তার মানে উনি জানেন, তার মানে উনি দেখেন। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য স্পেশালি আপনি নিজে শুনুন। আপনি বলছেন জুম্মার দিন হয়ে গেছে স্বাভাবিক, ক্ষোভ স্বতঃস্ফূর্ত, কি বলছেন আপনি? আরো একবার। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মুখে, আপনি একজন সাংবিধানিক পদে বসে আছেন, রাজ্যের মানুষের আপনি গার্জিয়ান হিসেবে বসে আছেন, পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন, আপনার এই উস্কানি, আপনার এই জাস্টিফিকেশন যে জুম্মার বার এসেছে নামাজ পড়তে, কি হবে এবার, হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক হয়ে থাকতে পারে, খুব এটাকে এত নর্মালাইজ করে দেওয়া, এতগুলো মানুষ আহত হয়েছেন, সাংবাদিকরা আহত হয়েছেন, আমাদের সাংবাদিক আহত হয়েছে, আপনার রাজ্যে আপনার বিভিন্ন জায়গায় যেভাবে অশান্তি হচ্ছে, আর আপনি যেটা জুম্মাবার বলে নর্মালাইজ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে। আপনার মনে থাকবে এর আগে শামশেরগঞ্জ, ধুলিয়ান, মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছিল, হিংসা হয়েছিল, শুক্রবার শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী, আমি কোনো ধর্মের কথা বলছি না,
আমি কোনো ধর্মকে টার্গেট করছি না, আমি স্পেসিফাই করছি, কিন্তু মুখ্যমন্ত্রী আপনি যেভাবে এই একটা দিনকে বেছে দিলেন, আপনি সবচেয়ে বড় ক্ষতি করলেন সংখ্যালঘুদের, কারণ আপনি উস্কানি দিলেন। উস্কানির কথা হচ্ছে না, আরেকবার শোনায় আরেকটা বক্তব্য। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উদ্দেশ্যে কি বলছেন, বাংলার মানুষ শুনলে যদি বিশ্বাস না করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন না আমার কথা বলা এআই দিয়ে, না স্যার, কোনো এআই টেআই না, আপনিই বলেছেন ম্যাডাম, আপনিই বলেছেন, শুনুন। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে, বাঙালিদের দিয়েছে, এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে। প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। স্বতঃস্ফূর্ত হিংসা, স্বতঃস্ফূর্তভাবে আগুন জ্বালিয়ে দেওয়া, স্বতঃস্ফূর্তভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা, স্বতঃস্ফূর্ত এগুলো, এগুলো সব স্বতঃস্ফূর্ত। কি করবেন মুখ্যমন্ত্রী, কি করবেন? ওনার হাতে কিচ্ছু নেই। লক্ষ লক্ষ মানুষ এসে গেছে, আমি কি করব? আমার হাতে কি আছে? মব করে ফেলেছে, আমি কি করব? চেয়ারটা নিয়ে বসে আছেন কেন? ছেড়ে দিন চেয়ারটা, পুলিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন। আজকে বলেছিলাম 6টায় কিশোরের অগ্নিমানে সাদা কাগজের মধ্যে পদত্যাগ লিখুন। অরূপ বিশ্বাস যেমন পদত্যাগপত্র লিখেছিলেন, মমতা ব্যানার্জি সাইন করুন, দিয়ে দিন। আপনি যদি কিছু না করতে পারেন, বেলডাঙ্গার মানুষ কি বলছেন আপনাকে জানেন? আপনি যাদের হয়ে বলছেন যে হ্যাঁ স্বতঃস্ফূর্ত হয়ে গিয়েছে, বেলডাঙ্গার মানুষের বক্তব্য। ভোটের সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের পাশে, আসে তার প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেবো। মানুষ এবারে অনেক বুঝেছে, আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না। হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী, এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে, মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বক্তব্য শোনাবো আজকে, স্বতঃস্ফূর্ত হিংসা নিয়ে আলোচনা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হেল্পলেস আজকে, খারাপ লাগে দেখে। কে কে আছেন আমার সঙ্গে আজকে? সজল ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা, মতিউর রহমান রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী। আমি আসবো স্যার আপনার কাছে, আপনাকে দিয়ে শুরু করবো। অনিল জানা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লক্ষ লক্ষ লোক জুম্মার নামাজ পড়তে এসে গেছে, আমি কি করব? স্বতঃস্ফূর্তভাবে করে ফেলেছে, হয়ে গেছে, আমি কি করব? মব করলে কি করা যাবে? মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিন তাহলে, পুলিশ মন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিন তাহলে, তাই নয় কি? বলুন স্যার। শুক্রবার একটা নির্দিষ্ট সম্প্রদায় করেছে, উনি বলছেন আমি কি করব। তাহলে সোমবারে শিবের বার, এবার যদি অন্য একটা সম্প্রদায় এরকম দাঙ্গা করে, তখন উনি ছেড়ে দেবেন তো? এই কথা বলবেন তো? আমরা তো চাই না স্যার অশান্তি। না না, আমরা তো চাই না, এই কথা বলবেন তো? আমরা তো শান্তি চাই। উনি এটা হচ্ছে কি, এটা সামনে ভোট আছে, অ্যাড ফুয়েল টু ফায়ার, মানে আমার ভোটটা দরকার যাতে ওই সম্প্রদায়কে আমি চটাতে পারবো না। তার কারণ এর আগেও উনি নিজের এটা ইনস্টিগেশন করেননি, প্রমাণ হয়নি, কিন্তু সাপোর্টিভ হয়ে গেল, ওটাকে আমি দেখিয়ে দিলাম আমি কিছু করতে পারি, তোমাদের কিছু করবো না, তোমরা থাকো। কিছুদিন আগে মনে আছে রামনবমীর দিন মালদায় বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের লোক যারা রামনবমীর মিছিলে গিয়েছিলেন, তাদেরকে মিষ্টি খাইয়েছে, জল দিয়েছে, ফুলের মালা দিয়ে। তার পরের দিনই যখন দেখলে তাহলে হিন্দু মুসলমানের ব্যবসাটা চলবে না, দোকান বন্ধ হবে, একজন বললেন নাম না, হিন্দুদের নাম না, ওরা দাঙ্গাবাজ, ওরা দাঙ্গা করবে, আমি আছি, দিদি আছে। তার পরের দিন কি হলো? আমরা কি দেখলাম, শামশেরগঞ্জে
হরগোবিন্দ দাস তার ছেলেকে মেরে দিল, চন্দন দাসকে মেরে দিল। লুটপাট হলো। এমএলএ স্থানীয় এমএলএ এসে দেখে গেলেন লুটপাট ঠিক মতো হচ্ছে কিনা। 4 দিন পরে কলকাতা থেকে কলকাতা রাজ্য পুলিশের সিনিয়র মোস্ট অফিসাররা গেলেন, তারপরে একটু নড়াচড়া হলো। তখন তো বলেননি এই কথা, আমি কি করবো, তা তো ধরেন। ডিএম সাহেব বলেছিলেন না, যাদের গেছে চিন্তা করতে পারো, এখানে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চলছে, তার মধ্যে যে একটা হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ি লুট হলো, সম্পত্তি লুট হলো, তারা এই এলাকা ছেড়ে অন্য জায়গায় উদ্বাস্তু হয়ে গেল, হেল্পলেস। থানা পুলিশ কোনো কাজ করেনি। কে? উনিই বলেছেন। এর আগে উনি বলেছেন ক্যা ছি ছি উঠে, তখন 300 কোটি টাকা রেলের সম্পত্তি বলছে সরকারি বাস পড়েছে, আমি কি করব? আরে স্যার, বেলডাঙ্গা শুধু না, আপনি জানেন কোথায় কোথায় হিংসা হচ্ছে? এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর উস্কানি, এবং তারপর কোথায় কোথায় কি করা হলো? আসল কথা এসআইআরটাকে বন্ধ করতে হবে, এসআইআরটাকে বন্ধ করতে হবে। আমি বলি ইলেকশন কমিশন, ফারাক্কায় হিংসা হচ্ছে, চাকুলিয়ায় হিংসা হচ্ছে, ইলেকশন কমিশনে এক পায়ে হচ্ছে, 2 পা পিছ হচ্ছে। কেন পরিষ্কার বলছে না? টিএন সেশন সাহেব যেমন মারা গেছেন, উনি যেমন বলেছিলেন নো এপিক নো ভোট, এরা কেন বলছে না উইদাউট কমপ্লিশন অফ এসআইআর নো ভোট? বলুন, উইথড্র করে নিই এখন, বলে দিক যে আমরা এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না হলে আমরা এসআইআরটা বন্ধ রাখবো টিল দ্যাট পিরিয়ড। দেখুন না, এবার জানেন তখনই দেখবেন সব ল্যাজ গুটিয়ে যাবে, কেন জানে এইটা চললে এসআইআর কমপ্লিট না হলে রাষ্ট্রপতি শাসন হবে মেয়ের পরে। তারপরে সেই জন্য এরা করছে না, তো এক পায়ে করছে, যা বলছেন তাই পিছিয়ে। আরে ইম্পর্টেন্ট পার্সোনালিটি বলছে তাদের ডেকেছে, এগুলো ওনারা কেন তাদের বিএলওদের কাগজটা দেখাচ্ছেন যে ফর্মটাই ফিল আপ করেছেন? আমি একটা বাইট শোনাতে চাই, দেখাচ্ছেন না কেন তাদের? আমি একটা বক্তব্য শোনাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, টিএমসির বিধায়ক মনিরুল ইসলাম, যে দাঁড়িয়ে থেকে বিডিও অফিস ভাঙচুর করতে উদ্যত করেন, মানুষকে ইন্সপায়ার করেন, সেই মনিরুল ইসলাম আজকে একটা সুন্দর অমৃতবাণী বর্ষণ করেছেন। তিনি বলেছেন আর কেউ যদি ফারাক্কার ঘটনায় অ্যারেস্ট হয় তাহলে ফারাক্কা বন্ধ করে দেব, ফারাক্কা জ্যাম করে দেব। মনিরুল ইসলাম তৃণমূলের বিধায়ক, আইন মেনে কথা বলছেন। কি বলছেন তিনি দেখুন। আমাদের তৃণমূলের তরফের থেকে আমি যদিও এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি, আর যেন এই বিডিও অফিসে যে ঘটেছে একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে, এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। সজলদা, আপনার কাছে যাই আমি। সজলদা, আমি বলছি যে এটা স্বতঃস্ফূর্তভাবে আজকে হয়েছে যা হয়েছে। এর আগে মুর্শিদাবাদেও স্বতঃস্ফূর্তভাবে হয়ে গেছিল। গোটা রাজ্য জ্বলছে, ফারাক্কা জ্বলছে, উত্তর দিনাজপুর জ্বলছে, চাকুলিয়া জ্বলছে, সমুদ্রগড় জ্বলছে, বেলডাঙ্গা জ্বলছে। মুখ্যমন্ত্রী বলছেন আমি কি করব বলুন, মব এসে যাচ্ছে, অনেক লোক এসে যাচ্ছে, আমি কি করব? আমি বলছি যে মুর্শিদাবাদের জ্বলনটা তো নতুন নয়, সেই সিএর সময় জ্বলতে দেখেছি, তারপরে আমরা ওয়াকফ নিয়ে জ্বলতে দেখেছি, আজকে ঝাড়খণ্ডের একটা ঘটনা নিয়ে জ্বলতে দেখলাম। আমার বক্তব্য হচ্ছে ঝাড়খণ্ডে যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক, কিন্তু ঝাড়খণ্ডের সঙ্গে এসআইআরের কি সম্পর্ক? মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা বুঝতে পারলাম না। রাজ্যে যে পুলিশ প্রশাসন আছে এটা নিয়ে আলোচনা করার কোনো যুক্তি নেই, কারণ সেটা মানে সোনার পাথর বাটির ব্যাপার হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে বেলডাঙ্গায় কি ঘটেছে? বেলডাঙ্গায় একটা বেলডাঙ্গার ছেলে সে ঝাড়খণ্ডে কাজ করতে গেছিল, সেখানে সে আত্মহত্যা করেছে। এবার আত্মহত্যা করার পেছনে কোনো ঘটনা থাকতে পারে, ষড়যন্ত্র, খুন হতে পারে, কিছু হতে পারে। ভাই, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তুমি এক টেলিফোন করলে তোমাকে একটা হেলিকপ্টার পাঠাতে পারে, সেই ভাইপোকে ফোন করলে একটা হেলিকপ্টার পাঠাতে পারে, সেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তুমি টেলিফোন করো, সেই ভাইপো করেছিলেন স্যার টেলিফোন, আমি আপনাকে অ্যাড করে আমি বলছি, কিন্তু তাতে কাজের কাজটা কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে সেই ঘটনাটা তো সামনে আনতে হবে। আমি বলছি বিএলও তো কালকে একজন আত্মহত্যা করেছেন, কই রাজ্যের তামাম বিএলওরা তো রাস্তায় নামেননি। আমি এই সংঘবদ্ধতাকেও সম্মান করি। হিন্দুরাও যদি সংঘবদ্ধভাবে প্রতিটা ক্ষেত্রে রাস্তায় নেমে প্রতিবাদ না করতে পারতো, এইভাবে টায়ারটা যদি জ্বালাতে পারতো, সে দীপু দাস হোক, হরগোবিন্দ দাস হোক, চন্দন দাস হোক,
সরকার প্যারালাইজড হয়ে যেত, সরকারের বাবার ক্ষমতা নেই। আমি বলছি হিন্দুরা যখন, হিন্দু মুসলমান বাংলার সমস্ত ছেলেরা যখন সল্টলেক স্টেডিয়ামে সংঘবদ্ধ হয়ে গেছিল, ক্যাচ কলা করতে পেরেছে প্রশাসন, পরে 2-4জনকে কি গ্রেপ্তার করেছে যায় আসে না। আমার বক্তব্য এই সংঘবদ্ধতার অভাব আমাদের হিন্দুদের ভেতরে। আমি বলছি মুর্শিদাবাদ তো এখন ইসলামাবাদে পরিণত হয়েছে, মুর্শিদাবাদ তো এখন একটাবাদে পরিণত হয়েছে, ওখানে শরীয়ত আইন প্রতিষ্ঠা হতে চলেছে। ওখানে কেউ বলছে তৃণমূলের, কেউ বলছে যে 30%কে কেটে ভাগীরথীতে বাঁচিয়ে দেওয়া হবে, স্বতঃস্ফূর্ততা, চুপ করে আছি। আমরা দেখলাম এই মনিরুল কাল গত পরশুদিন বলেছেন যে রামের নাম থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে, রহিমের নাম থাকলে কেটে দেওয়া হচ্ছে। একে তো চাপ গে লক আপ করে দেওয়া উচিত। বলছে কিনা যে আর যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে আমরা অচল করে দেবো, মালদা অচল করে দেবো। এ কোন রাজত্বে বাস করছি আমরা? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হিন্দু বাঙালি, হিন্দু মুসলমান কেউ এত সাম্প্রদায়িক ছিল না। এদেরকে সাম্প্রদায়িক করা হয়েছে, সাম্প্রদায়িক বিষ এদের ভেতরে ঢোকানো হয়েছে, আর যিনি ঢুকিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। আমি বলছি শুক্রবার তো আজকে থেকে, এখন থেকে আমাদের মনে একটা আতঙ্কের বারে পরিণত হয়েছে, বিশেষ করে যারা মুসলিম অধ্যুষিত অঞ্চলে থাকেন সেই সমস্ত হিন্দুদের। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি ছোট ছিলাম, আমার বাড়ির সামনে মহরমের মিছিল যেত, সেই মহরমের মিছিল থেকে আমরা শরবত খেতাম, একটা কাঠের তরোয়াল তাতে রাগদা দেওয়া থাকতো। কই, আমাদের তো কোনো সমস্যা ছিল না, আমার বাবা মতো শেখায়নি যে ওখানে যেও না, তারা তো হাত ধরে নিয়ে যেতেন। কিন্তু আজকে বাংলাটাকে কোথায় এনে দাঁড় করিয়েছেন? আমি বলছি মমতা ব্যানার্জি কালের নিয়মে চলে যাবেন, মমতা ব্যানার্জি কালের নিয়মে চলে যাবেন। কিন্তু যে বিষ গাছ উনি পুঁতে গেছেন, সেই বিষ গাছ বহু বছর ধরে বিষাক্ত ফল বাংলার মানুষকে দেবে, এবং সেই ফল আপনার আমার সংসারকে ধ্বংস করবে। আমি এটাও বলছি মুসলিম সম্প্রদায়ের মানুষও তার থেকে পার পাবে না। আজকে বাংলাদেশে হিন্দু তো প্রায় শূন্য হয়ে গেছে। বাংলাদেশে আমরা এখানে চেঁচাই দীপু দাস মরলে পরে, কিন্তু বাংলাদেশে মুসলিম কত মানুষ মরছে সেটা তাকিয়ে দেখুন। আজকে রাষ্ট্রবাদী যারা আছেন, যারা আজকে মনে করেন যে ভারতবর্ষ আমার দেশ, যারা মনে করেন পশ্চিমবঙ্গটা আমার দেশ, যারা বাংলাদেশকে শত্রু দেশ বলে মনে করেন, যারা পাকিস্তানকে শত্রু দেশ বলে মনে করেন, তারাও নিশ্চিন্তে থাকতে পারবেন না, তারাও নিশ্চিন্তে তাদের মেয়ে বোনেরা রাস্তায় বেরোতে পারবে না। আজকে ইরানের যা অবস্থা হয়েছে, আজকে পাকিস্তানে মাঝে মাঝে যে ধরনের ঘটনা ঘটে, আমি বলছি এরম চলতে থাকলে পশ্চিমবঙ্গে ওটা ঘটবে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, আমি হতে পারি বিজেপির একজন মুখপাত্র, আমি দাবি করব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে যদি নির্বাচন করতে যাওয়া হয় সেটা বোকামি হবে। এত রক্ত বইবে যে স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচনে এত খুন, এত রক্তাক্ত হয়নি। এবারের নির্বাচন যেদিকে চলে যেতে চলেছে, তাই বলছি এই সরকারকে ফেলতে হবে। কোথাও শহীদের মর্যাদা পাবে না। মমতা ব্যানার্জিকে নিয়ে সিপিএম কাঁদতে পারে, কংগ্রেস মাথায় করে ঘুরতে পারে সারা দেশ, কিন্তু আপনি দায়িত্ব নিয়ে বাংলার একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমি বলতে পারি যে বাংলার মানুষ তার জন্য কুকুর বেড়ালেও চোখের জল ফেলবে না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সুদীপ্তদার কাছে যাওয়ার আগে, বাকিদের কাছে যাওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য আমার শোনানো প্রয়োজন। নতুন বক্তব্য তো শোনালাম যে জুম্মাবার নামাজ পড়তে এসেছে, স্বতঃস্ফূর্তভাবে হয়ে গিয়েছে, কি করতে পারি আমি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কাউ কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? তারা যদি আন্দোলনের ডাক দেয় আপনারা সামলে রাখতে পারবেন তো সুদীপ্ত বাবু? এই উস্কানিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, আচ্ছা উস্কানি ছেড়ে দিলাম, ব্যর্থতা কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কি করব, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উনি না করলে কে করবে? ওনাকেই তো করতে হবে, ওনাকেই তো পুলিশ ব্যবহার করে থামাতে হবে। গোটা রাজ্যে আগুন জ্বলছে স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মব এলে আমি কি করব। এটা কি করে একটা উত্তর হতে পারে মুখ্যমন্ত্রী? বলুন। দেখুন, একটা কথা বলি, বারবার বাংলার যে পরিযায়ী শ্রমিক যারা পেটের দায় বা রোজগারের দায়, তারা বহু বছর ধরে বাইরে গিয়ে কাজ করছে, হঠাৎ কয়েক মাস, কয়েক বছরে দেখা যাচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে তারা আক্রান্ত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আর যেখানে ভারতবর্ষের সপ্তাহে এমন একজন
মানে পার্টি বসে আছে, যার কিছুটা অংশ আমরা দেখতে পারি তারা একটু হিন্দুত্ববাদের দিকে টিল্ট করে আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরমভাবে যদি বাংলার বাইরে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদ বা বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে কাজ করে, সে হিন্দু মুসলিম নির্বিশেষেই আমি বলছি, কিন্তু এখানে দেখা গেল লাস্ট দুটো ঘটনায় দেখা যাচ্ছে যে তারা মাইনরিটি সম্প্রদায়েরই মানুষ। তো সেইগুলো তো ভারতবর্ষ যারা চালনা করছে তাদেরও তো একটু উচিত যে এইগুলোকে দেখা বা এগুলোকে কন্ট্রোল করা। আজকে একটা স্টেট গভর্নমেন্টের একটা জুরিসডিকশন বার আছে, সে তার স্টেটের বাইরে গিয়ে তো আর নিশ্চয়ই তদন্ত করতে পারে না যদি কোনো ক্রাইমটা অন্য স্টেটে ঘটে। কিন্তু আজকে সিবিআই, আপনারা কথায় কথায় সিবিআইতে চলে যাচ্ছেন, কথায় কথায় ইডিকে লাগিয়ে দিচ্ছেন। তো এই সব ব্যাপার যেগুলো ধরুন ভারতবর্ষের বাঙালি মানে বাংলার মানুষদের, বিভিন্ন মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বা যে কোনো বাঙালিকে যদি ভারতবর্ষে বাংলা ভাষীকে বিভিন্ন জায়গায় যখন হেনস্থা করা হচ্ছে, তাহলে সেটার এগেনস্টে কেন আজকে কেন্দ্র সরকার বা স্বরাষ্ট্র দপ্তর আলাদা করে একটা জাজ কমিটি তৈরি করছে না? এইগুলো তো ভাবার ব্যাপার আছে, কারণ এইগুলো তো বাংলার মানুষ দেখতে যায়। বাঙালি যারা বাংলা ভাষা করে, হিন্দু আর মুসলিম নির্বিশেষে বলছি, তাদেরকে দেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষিত করার দেশের বিভিন্ন প্রান্তে এর জুরিসডিকশন ক্ষমতাটা বেশিরভাগই পড়ে আছে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, স্বরাষ্ট্র দপ্তরের হাতে, যারা দেশের স্বরাষ্ট্র দপ্তর। তাদেরও উচিত যে ভারতবর্ষের এই জিনিসগুলোকে দেখা, যাতে মানুষের মধ্যে হিংসা কমে। আমি সজলদার সাথে একমত, পুরো ভারতবর্ষ একটা সংঘবদ্ধভাবে থাকা উচিত এবং সেটাতে সর্বধর্মের লোক, যেই আগুনটা লাগবে সেই আগুনে কোনো কেউ বাদ যাবে না। আজকে আমি ইরানের কথা বলেছে, আমি ওনার সাথে একমত যে ইরানে তো দুপক্ষই মুসলিম, তারা কেন লড়ছে? বিভিন্ন দেশ যেগুলো যারা আগুনে জ্বলছে, বাংলাদেশে কারা লড়ছে? বেশিরভাগ যদি হিন্দু মরে যদি 10টা, মুসলমানদের মধ্যে হয়তো মরছে আরো 50টা। দুটো সম্প্রদায় বা দুটো শ্রেণীর মানুষ একটা মানুষের সাথে লড়ছে। আমি বলছি স্যার, এগুলোকে ভাবা উচিত। স্যার আপনি যে দলকে সমর্থন করেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন ধরে নিলাম, আপনি কি তার লাইনের উল্টো দিকে যাচ্ছেন? তার কিন্তু এটা লাইন নয়। তিনি বলেছেন এই ঘটনা ঘটেছে এসআইআর এর নাম বাদ দেওয়ার জন্য, আপনি তো পরিযায়ী শ্রমিকে চলে যাচ্ছেন। অবশ্যই, কারণ মাইগ্রেন্ট ওয়ার্কারই তো মারা গেছে। এসআইআর হয়েছে, নাম বাদ দিচ্ছে বলে হিংসা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তার মানে আপনি বলছেন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন? আপনি যেটা কথাটাকে ঘোরাচ্ছেন, আমি ঘোরাচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর এর জন্য হয়েছে। আপনি কি আঙুল তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলছেন? এসআইআর এ বিভিন্ন প্রাণ গেছে, কিন্তু আউট অফ জুরিসডিকশনের জায়গায় একটু সজলদা একটু আগে বলল ঝাড়খণ্ডে একটা মৃত্যু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ফোন করেছিলেন হেমন্ত সোরেনকে বিকেল বেলা, বলেছেন তদন্ত তাড়াতাড়ি হোক। তাহলে হিংসা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাম বাদ দিয়েছে বলে হিংসা, আপনি বলছেন পরিযায়ী শ্রমিক। আপনি তো রিপাবলিক বাংলায় বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দিলেন। স্যার শুনুন, আমি কাউকে মিথ্যাবাদী কাউকে সত্যিবাদী বলবো না, যেটা অ্যানালিসিস চোখের সামনে দেখছি আমি সেটা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না অ্যানালিসিস। এসআইআর একটা মানুষের একটা ক্ষোভ আছে, তার মধ্যে আবার পরিযায়ী শ্রমিক এই জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে মারা গেল, আবার জানুয়ারি মাসে মারা যাচ্ছে। বাঙালি এবং বাংলা ভাষীরা পুরো ভারতবর্ষে ইনসিকিউর হয়ে যাচ্ছে। ঝন্টুদার কাছে যাওয়ার আগে সজলদা আপনি কি কোনো উত্তর দেবেন? আমি সজলদার কাছে উত্তরটা নিয়ে ঝন্টুদা তারপর মতুর বাবু। আমার ছেলের ওপর ক্ষোভ আছে, আমার স্ত্রীর ওপর ক্ষোভ আছে, তাই বলে কি আমি রাস্তায় ভাঙচুর করব, আগুন জ্বালাবো, সরকারি সম্পত্তি ভাঙবো? ক্ষোভ আছে, ক্ষোভ তো সবার আছে, কিন্তু এখানে এই আন্দোলনটা ছিল বেলডাঙ্গায় একজন শ্রমিক মারা যাওয়া। আমি প্রশ্ন করতে চাই, আপনি ঠিক বলেছেন সুদীপ্তবাবু যে হঠাৎ কয়েক মাস ধরে এরকম ঘটনা ঘটছে কেন? প্রথম কথা হচ্ছে হঠাৎ কয়েক মাস ধরে ঘটছে না, হঠাৎ কয়েক মাস ধরে এটা খবরে আসছে। কিছু মৃত্যু স্বাভাবিক, কিছু মৃত্যু অস্বাভাবিক। পশ্চিমবঙ্গে বসে যত বলবেন না যে বিহারি তারাও, হ্যাঁ হিন্দুস্তানি তারাও, উড়িয়া তারাও, গুজরাটি তারাও, যত এখানে বলবেন জানবেন গুজরাটিরা তত বাংলাকে ঘৃণা করবে, তত আপনি জানবেন বিহারের লোকেরা বাংলাকে ঘৃণা করবে, উত্তরপ্রদেশের লোকেরা বাংলাকে ঘৃণা করবে। আমি প্রশ্ন করি, তাহলে পশ্চিমবঙ্গের ছেলেদেরকে বাংলার বাইরে মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন কেন? মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, যেতে হচ্ছে কেন? 5,000 টাকা তো দেবেন বলেছিলেন, 5,000 টাকা দেবেন বলেছিলেন, তাহলেও কেন বেলডাঙ্গার এই ছেলেটা ওখানে কাজ করতে গিয়েছিল? আমি এই প্রশ্নটা করতে চাই, আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই। আমি যে অন্য স্টেটে তদন্ত করা যায়, কে বলছে করা যায় না? আজকের দিনে আপনি কয়েকদিন আগে তো আমাকে জ্ঞান দিচ্ছিলেন, এখান থেকেও এফআইআর করে তদন্ত করা যায়। আমি বলছি শুধু বাংলাদেশ নয়, আমি বলছি বাংলাদেশে কতজন মরেছে না মরেছে তার হিসাব করছিলেন, শুধু বাংলাদেশ নয় মশাই, এই রাজ্যে পশ্চিমবঙ্গে যত মুসলমান মরেছে, বাংলাদেশে আজ অব্দি 15 বছরে এতগুলো মুসলমান মরেনি। তার উত্তর কোত্থেকে দেবেন? এই রাজ্যে কেউ নিরাপদ নয়, মুখ্যমন্ত্রী বাড়িতে নিরাপদ নয়, আপনি কোথায় যাবেন?
আমি ঝন্টুদার কাছে যাওয়ার আগে আজকে প্রধান বিরোধী দল বিজেপির যারা একদম শীর্ষ নেতৃত্ব তারা এই ঘটনার বিষয়ে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার শোনাবো। তারপর ঝন্টুদা, মতিউর বাবু এবং প্রত্যেকের কাছে আবার যাব, শুনুন। মুখ্যমন্ত্রী আজকে বিবৃতি দিয়েছেন যে সংখ্যালঘুদের রোষের কারণ আছে। 3.5 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ। 20 বছরের ইতিহাসেও যদি কোনো ঘটনা দেখা যায়, এমনকি 26/11 ঘটনা দেখা যায়, প্রত্যেকটা বিস্ফোরণ, প্রত্যেকটা আত্মঘাতী হামলার সঙ্গে কোনো না কোনোভাবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয়ে গেছে। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটা সেফ হোম হয়ে গেছে। বেলডাঙ্গা এলাকায় তাণ্ডব করেছে, জাতীয় সড়ক বন্ধ, ট্রেন ভাঙচুর, পাথর বৃষ্টি করেছে, মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন। আমি তার নিন্দা করি এবং দোষীদের শাস্তি দাবি করি। এই প্রথম ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী তিনি অন ক্যামেরা দাঙ্গাকারীদের সমর্থন করছেন। অন ক্যামেরা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে ওদের কোনো দোষ নেই, ওরা তো করবেই। ঝন্টুবাবু, এটা উস্কানি না ব্যর্থতা? আমি এই সিম্পল প্রশ্নটার উত্তর সকাল থেকে খুঁজছি যে উনি ব্যর্থ হয়েছেন কন্ট্রোল করতে, নাকি উনি উস্কানি দিচ্ছেন হিংসার দিকে। আপনি পলিটিক্যাল অ্যানালিসিস করেন, আপনি বলুন স্যার। উনি উস্কানি দিচ্ছেন এবং এটা একটা কৌশলগত অবস্থান নিয়ে এদেরকে সুশ্রুরি দিয়ে তার ভোট ব্যাংকটাকে কনসলিডেট করছেন। সোজা কথা শোনো, সুকান্তবাবুকে আমি করছি না, ডিফেন্ড করছি না। মুখ্যমন্ত্রী এই কথা প্রথমবার বলেননি। এই মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদে বসে থেকে তোমার মনে আছে শামশেরগঞ্জের ওই রকম হামলা একটি সম্প্রদায়ের উপর, একটা সম্প্রদায়ের, তিনি কি বলেছিলেন? ওই সময় ওদের রোজা থাকে, ওরা দুর্বল থাকে, পবিত্র থাকে, ওই সময় ওরা এইসব কিছু করতে পারে না, খারাপ কাজ করে না। তারপরে পরে তার দলের আরেকজন এমপি, সিনিয়র এমপি সৌগত রায় কি বলেছিল? এই হামলাটা ওদের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। এগুলো প্যাটার্ন, এই প্যাটার্নগুলোকে বোঝার চেষ্টা করো। 2014 কালিয়াগঞ্জ, 2016 ধুলাগড়, 2017 বাদুড়িয়া, 2018 আসানসোল, 2023 শিবপুর, ডালখোলা, রিষড়া, শ্রীরামপুর, এমনকি 25 বীরভূমের সিউড়ির এই যে হামলাগুলো, প্রত্যেকটাতে রাষ্ট্রীয় ব্যবস্থাটা অর্থাৎ রাজ্য সরকার, পুলিশ, তার প্রশাসন নির্বাক দর্শক কেন ছিল? প্রথমে এদেরকে বোঝানো যে তোমরা যাই করো না কেন ওটাই আইন, এটা বোঝানো। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন এদেরকে দুধেল গাই বানিয়ে রেখেছিল, এরা অনেকেই বুঝে ফেলেছে। ভোটে গেল রব, এই ভোটের আগে এদের ভোটটাকে এক জায়গায় করতে গেলে উন্নয়ন দিয়ে করা সম্ভব নয়। উনি চান না কোনো সংখ্যালঘু কেন কারো উন্নয়ন রাজ্যে চান না, উনি শুধু ওই হরিশ চ্যাটার্জি রোডেরই উন্নয়ন চান। এইবার এই জায়গায় ওদের ভোটটাকে তড়িহড়ি কি করে আনবে? তুমি বলছিলে উস্কানি, আমি বলছি এই প্রভোকেশনটা হচ্ছে, দেখেছো তোমরা যাই করো না কেন, অবরুদ্ধ করো, মারো, উত্তর দক্ষিণ আলাদা করে রাখো, নৈরাজ্য ছড়াও, 243, 256, 257 ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আমি ভুলে গেছি, আমি ছেড়ে দিলাম। ইতিহাসে নতুন করে সংবিধান লিখলাম, জুম্মাবারের দিন সাংবাদিক পেটাতে ছাড় দেওয়া হলো, তোমাকে একটা নৈরাজ্য তৈরি করার ছাড় দেওয়া হলো, কিচ্ছু করতে দেব না, তোমরা যা করবে তাই আমি রাজি হয়ে যাব। স্বতঃস্ফূর্ত এটা করার কারণটাই তাই। তুমি আমাকে শেষ রাতে ভোটটা কিন্তু দিও বাবা। এই যে অ্যাপিসমেন্টের নতুন রূপ, এটাই বোঝালেন তিনি। এটা ব্যর্থতা বলবে না, এটা ব্যর্থতা হতেই পারে না, দায়িত্ব নিয়ে বলছি, ব্যর্থতা হতে পারে না। শামশেরগঞ্জে পুলিশ দোকানে চুড়িদারের দোকান, মহিলাদের ওই কসমেটিক্সের দোকানে শাটার তুলে ঢুকে পড়েছিল, পুলিশ পারে না। পেট্রোল পাম্পের পিছনে পুলিশ পারেনি, পুলিশকে নির্দেশ দেওয়া ছিল উপর থেকে। আরে যে মুখ্যমন্ত্রী চুরির ফাইল বাঁচাতে ডাকাতি করতে চলে যায় কয়েক মিনিটের মধ্যে, সেই মুখ্যমন্ত্রী আরজি করের মেয়েটির বাবা মার সাথে দেখা করেনি, যেতে পারেনি সন্দেশখালী, যেতে পারেনি উত্তরবঙ্গ থেকে। উনি তো ফ্লাইটে ওই কি সব বলে হেলিকপ্টারে যাতায়াত করেন। কিন্তু সংখ্যালঘুরা ভালোভাবে নিচ্ছেন এটা মুখ্যমন্ত্রীর এই তোষণ। আমি তারপর আসি মতিউরদার কাছে, আমি আপনাকে ছোট্ট করে শেষ করি। ভাই, হ্যাঁ, তারা নিচ্ছে না নিচ্ছে পরের প্রশ্ন,
প্রশ্নটা কি জানো তো, আমাদের মনস্তাত্ত্বিক একটা জায়গা থাকে, সেখানে সহজলভ্য বিষয়গুলোকে আমরা সঠিক ভাবি। কোনো ছাত্রকে আমরা নকল আটকালে স্যারকে ক্রিমিনাল ভাবে, আর নকল করতে দিলে স্যারকে ভাবে মহান। কিন্তু আমি একটা জিনিস শোনাই ছোটদা, লার্জেস্ট প্রপোর্শন সংখ্যালঘুরা কি ভাবছে সেটা প্রশ্ন। আমি একটা জিনিস শোনাই, বা মুর্শিদাবাদের বেলডাঙ্গার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বললেন জুম্মাবারে স্বতঃস্ফূর্তভাবে করে ফেলেছে বা করেছে, আমি কি করব আমার হাতের বাইরে বা এরকম টাইপের কথা বললেন, তারা কি বলছেন শুনুন। ভোটের সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের পাশে, আসে তার প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। মানুষ এবারে অনেক বুঝেছে, আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না। এদিকে হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী, এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে, মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। মতিউর রহমান, আপনাকে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুম্মাবারের দিন অনেকে একসাথে নামাজ পড়তে আসেন, আমি শব্দগুলো ব্যবহার করছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, না হলে কোনো ধর্মীয় শব্দ আমি ব্যবহার করতাম না। তিনি বলেছেন এই কথা, তো স্বতঃস্ফূর্তভাবে ওরা এক জায়গায় হয়ে অনেক লক্ষ লক্ষ লোক কোটি কোটি এসে গেছে, আমি কি করব, মপ করে ফেলেছে। উনি তো মার্ক আউট করে দিলেন, জুম্মাবারটাকে মার্ক আউট করে দিলেন, আপনাদের পবিত্র দিনটাকে মার্ক আউট করে দিলেন। উনি তো ক্ষতি বেশি করছেন আপনাদের সুবিধা করার চেয়ে। কি বলবেন মতিউর রহমান? বেলডাঙ্গার মুসলিমরা তো বুঝে গিয়েছেন, ওনার বিরুদ্ধে কথা বলছেন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে এটা খুব দুঃখজনক, এটা হওয়া উচিত ছিল না। আজকে শুক্রবার পবিত্র জুম্মাবারের দিন, মানুষ যায় জুমা পড়তে ওখানে, আর যারা এটা করেছে তৃণমূলের কিছু দুষ্কৃতী এমপি এমএলএ আছে, আর এই মমতা ব্যানার্জি এই উস্কানিমূলক কিছু বক্তব্য যে কিছুদিন আগে দিয়েছিল এখনো দিচ্ছে, এর জিম্মেদারি টোটাল এই যেটা ফারাক্কাতে হয়েছে, যেটা আপনার চাকুলিয়াতে হয়েছে, এই যে বেলডাঙ্গাতে হয়েছে, এটা টোটাল রিসপন্সিবিলিটি হচ্ছে মমতা ব্যানার্জির। এটা মমতা ব্যানার্জি এড়িয়ে যেতে পারে না। কেন? যারা দেশ বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি, একমাত্র পশ্চিম বাংলায় অক্সিজেন পাচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য। কেন? যেই মমতা ব্যানার্জি একজন পুলিশ মন্ত্রী যখন ইডি প্রতীক জৈনের অফিসে চুরি দুর্নীতির ব্যাপারে ইনকোয়ারি করতে যায়, সেখানে রাজীব কুমারকে সাথে নিয়ে গিয়ে যদি ইডির হাত থেকে ফাইল চুরি ছিনতাই করে নিয়ে আসতে পারে, ডাকাতি করে নিয়ে আসতে পারে, তাইলে এই বেলডাঙ্গা মুর্শিদাবাদে যারা জিহাদি বন্দী মানসিকতা যারা টিএমসি করে মানুষ, তারা কি শিখবে মমতা ব্যানার্জির কাছ থেকে? তার আজকে আমরা এই দুদিন ধরে তার নমুনা দেখতেছি ফারাক্কা, তার নমুনা দেখতেছি কালিয়াচকে, তার নমুনা দেখতেছি আমরা চাকুলিয়া, তার নমুনা দেখতেছি আজকে বেলডাঙ্গায়। এই মমতা ব্যানার্জি একদম ব্যর্থ। এই পুলিশ মন্ত্রী আর এক মুহূর্ত পশ্চিম বাংলায় থাকা উচিত নয়। আপনারা কি পদত্যাগ চাইছেন? পদত্যাগ চাইছেন? আমি চাচ্ছি মমতা ব্যানার্জিকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এই মমতা ব্যানার্জিকে আমরা রাষ্ট্রবাদী মুসলিমরা আমরা ধিক্কার জানাই। কেন? কারণ একটাই, আগামীকাল পরশুদিন 17-18 তারিখে মালদায় কালকে সভা আছে নরেন্দ্র মোদীর, পরশুদিনে সিঙ্গুরে সভা আছে, তাই মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। যে আপনারা কি আশা করছেন প্রধানমন্ত্রী এসে আপনাদের জন্য ভালো কিছু করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় উল্টোটাই করছেন, উনি তো বলেন উনি সংখ্যালঘুদের মাসিয়া। রাষ্ট্রবাদী মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অনেক কিছু করছে, অনেক কিছু করবে। এখান থেকে মতিউর বাবু সঙ্গে থাকুন। সাবিনা ইয়াসমিন কি বলেছিলেন এসআইআর নিয়ে? কি বলেছিলেন মনে আছে? লন্ডভন্ডই তো হচ্ছে, লন্ডভন্ড তো হচ্ছে রাজ্যটা, রাজ্যের এক একটা জায়গা ধরে ধরে লন্ডভন্ড হচ্ছে। সাবিনা ইয়াসমিনের বক্তব্য, তারপর প্রত্যেকের কাছে আসি, শুনুন। আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না।
বিজেপি মুখপাত্র সজল ঘোষের রিয়াকশন আমায় তো নিতেই হচ্ছে। লন্ডভন্ড করার কথা উঠেছিল, লন্ডভন্ড হচ্ছে স্যার, এটা তো যা কথা বলেছে তাই কথা রেখেছে, কোনো তো ভুল নাই। দেখুন, তৃণমূলের যারা এই মানে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের সবার কথা একদম যদি শওকত থেকে শুরু করেন সাবিনা ইয়াসমিন অবধি যান, সবার কথা এক। এই যে কিছুদিন আগে ওই হুমায়ুন কবির বলেছিলেন 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, পরবর্তীকালে উনি আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাকে বলেছিলেন যেমন পারিস সাম্প্রদায়িক তাস খেল, তাহলে পরে এই জায়গাটা জেতাতে হবে। আজকে কিন্তু জিতিয়েছেন সাম্প্রদায়িক তাস খেলে, কিন্তু ইউসুফ পাঠানের আজকে দেখা নেই। আমার প্রশ্ন হচ্ছে এই কথাটা বলার পর যখন হুমায়ুন কবির এই কথাটা বললেন, মমতা ব্যানার্জি কিন্তু ওই হিরণময় নীরবতার আশ্রয় নিয়েছিলেন, প্রতিবাদ করেননি, কারণ জানেন যে ঘাটাতে গেলে আরও কাদা তার গায়ে এসে লাগবে। আমি মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবার পাড়ার ছেলেদের বোঝান, দয়া করে এই ধরনের কাজ করবেন না। আপনারা দেখুন ওই শামশেরগঞ্জে যে হরগোবিন্দ দাস, চন্দন দাস যারা খুন হয়েছে, তাদের কারণে আপনাদের পরিবারের 10 জন জেলে যাবজ্জীবন, 10-12 জন যাবজ্জীবন জেল কাটছে। সেখানে কিন্তু মমতা ব্যানার্জি আসবে না, সেখানে কিন্তু জেল আপনাদের খাটতে হবে। তাই এই কথায় কথায় বাস ট্রাম পোড়ানো, কথায় কথায় ট্রেনে পাথর মারা, এসব বন্ধ করুন। কারণ আপনারা যে পথে হাঁটছেন এ পথটা কিন্তু ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে। মিলিটারি কিন্তু হিন্দু মুসলমান বলে কাউকে রেয়াত করবে না। রাষ্ট্রপতি শাসন হলে কিন্তু আপনারা নিজেরাও আপনাদের অস্তিত্বের সংকটে ভুগবেন, তখন কিন্তু আপনাদের বাঁচাতে কেউ আসবে না, মমতা ব্যানার্জিও আসবে না। আর এটাও বলে যাই, এমন অন্যায় করবেন না যাতে মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে। মমতা ব্যানার্জি থাকবেন না আর 2 মাস পরে, কিন্তু যারা আসবে তারা যেন ওই বদলের সঙ্গে বদলাও চাই বলে যদি পাল্টা আঘাতে নেমে পড়ে, সেদিনটা কিন্তু ভয়ঙ্কর হবে। 30 সেকেন্ড সুদীপ্ত বাবু উত্তর। প্রথম কথা, সজলদা যে কথাটা বলল এটা কিছুটা থ্রেটনিং। আমি এই ব্যাপারটাতে আর কিছু বলবো না। উনি ওনার রাজনৈতিক পার্টির হয়ে একটা প্রতিনিধিত্ব করছে, ওটা উনি দায়িত্ব নিয়ে বলছেন। কিন্তু আমার কথা হচ্ছে এটা সত্যিই বেআইনি। যদি কোনো পাবলিক সম্পত্তি কেউ ধ্বংস করে বা নষ্ট করে, সে যে কারণেই করুক, টোটালটা অন্যায়। এটা কিন্তু এর কিন্তু আইনগত ব্যবস্থা আছে, আইনগত ব্যবস্থা আছে। এবং এবার যদি সেখানে পাবলিক সম্পত্তি নষ্ট হয়, নিশ্চয়ই এর আগেও আমরা দেখেছি যখন ওয়াকআপের সময় একটা অশান্তি হয়েছিল, তখন বহু মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল, বহু মানুষের বিরুদ্ধে কগনিজেন্স অফেন্স নেওয়া হয়েছিল যে পাবলিক সম্পত্তি নষ্টের। এবার পুরনো একটা সজলদাকে একটা জিনিস আমি সজলদার হয়তো মানে ক্ষমা চেয়ে বলছি সজলদার কাছে, যে একটা জিনিস সজলদাকে সংশোধন করে দিই, কারণ সজলদার মাধ্যমে সজলদার রাজনৈতিক নেতা না জানাটাও খুব স্বাভাবিক। এই 0 FIR যেটা সজলদা একটু বললো যে এখানে FIR করেও ঝাড়খণ্ডে তদন্ত করা যায়, এটা কিন্তু বাস্তবটা এটা না। 0 FIR এর মতলব হচ্ছে আপনি এখানে FIRটা করতে পারবেন। ইনভেস্টিগেশন করেছিলেন ওনার বন্ধু, আপনাকে আমি যেটা বলতে সজলদা যেটা বললো আগে সেটা বলতে দিন। ইনভেস্টিগেশন কিন্তু প্লেস অফ অকারেন্স যেখানে, সেখানটাতেই ট্রান্সফার করতে হবে, সেই জুরিসডিকশনের আন্ডারে স্যার আছেন, এখানে অশান্তি হচ্ছে কেন উনি বলতে পারবেন। উত্তর নেব 30 সেকেন্ড আমার সময়। তো বাংলার মানুষ, তাই জন্য বাংলাতেই মানুষ বিক্ষোভটা করবে। কন্টিনিউয়াস অফেন্স যদি হয়, এখানে কেসটা লেখাটা মানে মেন্টাল প্রেসার করা, মেজর অফেন্স যেখানে হবে সেখানেই তদন্ত হবে। আর কথা হচ্ছে মাননীয় সুদীপ্তবাবু যেটা বললেন, 3-4 মাস ধরে এই জিনিসটা হচ্ছে, 3-4 মাস না, কয়েক বছর ধরে হচ্ছে। যেদিন থেকে হিন্দিভাষী লোকেরা বহিরাগত হয়ে গেল, ক্রিমিনাল হয়ে গেল, রাম নাম গালাগালি হয়ে গেল, আমরা তো বরাবরই দেখেছি বিহারি কনস্টেবল যারা ছিল, বিহারি লোকেরা, হিন্দিভাষী লোকেরা বয়স্ক লোককে অনেক দিন পরে দেখালেই বলতো রাম রামজি গোল লাগি বাবা বলে নমস্কার করতো। মৃতদেহ নিয়ে যাবার সময় রাম নাম সত্য হয়তো আমাদের জন্মের আগে থেকে চলছে, হঠাৎ রাম নাম গালাগালি হয়ে গেল, হ্যাঁ, তারপরে গেরুয়া রং অ্যালার্জি হয়ে গেল। আমাদের স্বামী বিবেকানন্দ তো আজ থেকে 130 বছর আগে গিয়ে গেরুয়া পরেই তো আমেরিকায় গিয়ে বলছি আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা জাতি আছে। তখন তো কারোর অ্যালার্জি হয়নি। উনি যে
অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেয়েছিলেন বলে তো মনে হয় না। রামকৃষ্ণ মঠ এবং আবার ভারত সেবাশ্রম সন্ন্যাসীরা তো অ্যালার্জি হয়েছে বলে তো মনে হয় না। সেই দিন থেকে এই জিনিস হয়েছে। বাংলা বাঙালি যেদিন থেকে হয়েছে দুজন হিন্দিভাষীকে এখানে টিটাগড়ে ওখানে ভাটপাড়ায় গুলি করে মারা হলো, সেই দিন থেকে আপনার এই জিনিসটা এই অশান্তি আপনি ঝন্টুবাবু একটু আগে যে কথাটা বললেন, অশান্তি এটা একটা প্যাটার্ন তো বটে, একটা প্যাটার্ন আছে। ফিরাদ হাকিম বলছেন যে যারা এই ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের ভাগ্যটা ভালো না, কেউ একজন বলছে যে এদেরকে তাড়িয়ে দাও, এদেরকে মেরে ফেলো, কেউ একজন বলছে এটা তো স্বতঃস্ফূর্ত ঘটনা, কেউ বলছে হাত কেটে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। প্যাটার্ন তো বটে। 30 সেকেন্ড। একদম। শামশেরগঞ্জ মুর্শিদাবাদ বিধানসভা তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, ধুলিয়ান পুরসভা তৃণমূলের, মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের, মুর্শিদাবাদের 3টি লোকসভা তৃণমূলের। তোমরা দেখেছিলে ধুলিয়ানের টিএমসির পুরপ্রধান মোহাম্মদ ইনজামুল ইসলাম ওয়াকাফ প্রতিবাদ নিয়ে কি বলেছিল? অ্যালায়েন্স জঙ্গে সামিল হতে যাচ্ছি। তারপরে এই যে যার নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিস ধ্বংস হলো, সেই বিধায়ক যুক্ত ছিল, অ্যারেস্ট হয়েছে। কয়জন অ্যারেস্ট হয়েছে? মনিরুল ইসলাম আজকে উল্টেছে, আমরা থ্রেট করেছে। এ রাজ্যের প্রশাসন সরকার যে কায়দায় অন্য রাজ্যের মানুষকে ছোট করছে, অপমানিত করছে। পরিযায়ী শ্রমিক তো 80-র দশক 70-এর দশক থেকে অন্য রাজ্যে কাজ করে, খুন হয়েছে। আজকে কেন হচ্ছে এগুলো? এই সরকার দায়ী, এই তৃণমূল চালিত সরকার। একদম 30 সেকেন্ড মতিউর বাবু, একদম কনক্লুডিং কমেন্ট, শেষ কথা মতিউর বাবু 30 সেকেন্ড। অ্যাকচুয়ালি এই যে কালকে সভা আছে নরেন্দ্র মোদীজির, কালকে প্রচুর আমাদের মাইনরিটি মুসলমানগুলো যাবে। মমতার জ্বলন হচ্ছে এই একটা হিংসার বাতাবরণ তৈরি করে একটা ভয় দেখার চেষ্টা করছে পশ্চিম বাংলার বাসীকে, যে দেখো আমরা কি করতে পারি পশ্চিম বাংলায়। এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, তাই এই নরেন্দ্র মোদী বারবার পশ্চিম বাংলায় আসছে, আমাদের রাষ্ট্রবাদী মুসলমানদের অন্যায়ের কথা বলছে, সনাতনী হিন্দু ভাইদের অন্যায়ের কথা বলছে। একমাত্র আমাদের বাঁচাতে পারে রাষ্ট্রবাদী মুসলমানদের। একটা সেন্টেন্স বলবো, যা তো ভারতবর্ষের একমাত্র স্বরাষ্ট্র দপ্তরের পুরো ভারতবর্ষ জুড়ে জুরিসডিকশন আছে, তাই এই সব যে হত্যাগুলো হচ্ছে এগুলো স্বরাষ্ট্র দপ্তরের দেখা উচিত। মুর্শিদাবাদের পরিস্থিতি কন্ট্রোল করতে পেরেছিল স্যার, ওখানের মানুষ আমাদের বলেছেন বিএসএফ না এলে ওখানে মানুষের মরতে হতো। আমার শেষ হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডের খুনোখুনিটা স্বরাষ্ট্র দপ্তর দেখবে, পশ্চিমবঙ্গের খুনোখুনিটাও তারা স্বরাষ্ট্র দপ্তর দেখবে। শেষ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছে না প্ল্যান করে, প্যাটার্ন করে হিংসায় মদত দিচ্ছেন জানি না, কিন্তু আজকে উনি বলেছেন কি করব, স্বতঃস্ফূর্তভাবে হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আবারও মনে করিয়ে দিই, আপনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আপনি পুলিশ মন্ত্রী। আপনি ভুলে গিয়ে থাকলে একবার নোট করে নিন, পুলিশকে ব্যবহার করুন। নিজের রাজ্যটাকে, নিজের রাজ্যের মানুষ যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরকে জলাঞ্জলি দেবেন না নিজের ভোট ব্যাংকের জন্য। ছোট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, কাল ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল মালদহে জনসভা মোদীর, জবাব চায় বাংলায় বিগ ব্রেকিং। দুপুর 1টায় হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন প্রধানমন্ত্রী। মালদহে স্টেশন থেকে নতুন বন্দে ভারতের সূচনা করবেন মোদী। দুপুর 1:45-এ রেলের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগ ব্রেকিং নিউজ। পাশেই আরেকটা সভামঞ্চ থেকে পরিবর্তন সংকল্প সভা করবেন প্রধানমন্ত্রী। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH